আমি যেটা বরাবরই বলে থাকি শুরু থেকেই, আমি সেই আপনার 24 সাল থেকে বলে আসছি যে সাঁতারের উপরে পানি নেই। সাঁতার 10 ফিটও সাঁতার, 20 ফিটও সাঁতার, 200 ফিটও সাঁতার, 500 ফিটও সাঁতার। তা আওয়ামী লীগের জন্য এখন সাঁতার, আওয়ামী লীগ সাঁতার কাটতে জানে। আওয়ামী লীগকে আমি চাই, এরা তো চাচ্ছেন এইভাবে নিপীড়ন করতে, আমি চাই নিষিদ্ধ রাখো। আওয়ামী লীগ যদি আর এই বছর 26 সাল নিষিদ্ধ রাখে, আওয়ামী লীগ বিপ্লবী দলে পরিণত হবে। তাহলে বিএনপির ক্ষমতার আয় আরো কমবে। বরং বিএনপির যদি বুদ্ধিমান হয়ে থাকে, মানে এবার তাদের একটু উপদেশ দেয়, বিএনপি যদি তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়, তাহলে আওয়ামী লীগকে স্বাভাবিক গতিতে আসতে দিতে হবে। কারণ আপনি যখন নদীর পানি স্বাভাবিক গতিতে আসতে দিবেন, তখন আপনার বাড়ি ঘর, নদীর আপনার বাড়ির পার টিকে থাকবে। নইলে নদী যদি তার নিজস্ব গতিতে আসে, তখন কিন্তু বাড়ি ঘর গ্রাম সবুজাহার করে দেয়, ভাসিয়ে নিয়ে যায়, নদীর তীর ভেঙে ফেলে। আওয়ামী লীগ তখন সেই কাজটা করবে। দেখেন এই দেশের বুদ্ধিজীবীরা যে কত বড় বাটপার, আপনি বিশ্বাস করেন, আপনার চ্যানেলও বলেছি, অন্য জায়গায় বলেছি, আমি আগে যে ঘৃণা করতাম রাজনীতিবিদদের, যদি আমি নিজেও রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম, আমি যে ঘৃণা করতাম, আমি জানতাম যারা বাটপার, বদমাইশ, অমানবিক, মিথ্যুক, ধোঁকাবাজ, এরা গিরগিটির মতো রং বদলায়, বুদ্ধিজীবীদের সবচেয়ে বেশি শ্রদ্ধা করতাম। কিন্তু 2024-এর 5ই আগস্টের থেকে আমার কাছে কেন যেন মনে হয়েছে, ওই যে মফস্বলের চেয়ারম্যান যে গম চুরি করে, যে মেম্বারটা কার্ডের টাকা মেরে খায়, বিধবার ভাতা মেরে খায়, এই বুদ্ধিজীবীদের চেয়ে তারা ভালো। কারণ সে যদি 5টা বুদ্ধিজীবীর 5টা বিধবা ভাতার কার্ড মেরে খায়, আর চেয়ারম্যান সাহেব বা মেম্বার সাহেব যদি আধা ট্রাক গম মেরে খায়, 20 জনের লোক মাসে খায়, সে কিন্তু 200 জনের উপকার করে। কিন্তু এই বুদ্ধিজীবীরা, এতে তো টাকা লাগবে না, এতে তো ক্ষমতা লাগবে না, শুধু কলম দিয়ে একটু লিখবে, লিখে না তারা, মুখে একটু বলবে, বলে না তারা। আমাদের এত শ্রদ্ধ সুলতানা কামাল, আমাদের এত শ্রদ্ধ সিরাজুল চৌধুরী, এরা এত লিখতেন, কেউ একটা লাইন লেখেন না। এখন আর লিখেন না, এখন আর তাদের হাত দিয়ে আর লেখা প্রসব করে না। এখন আর আনু মোহাম্মদের, দৃক শহীদুলের হাতে কথায় আর মানবতার কথা আসে না। এখন এই দেশে কার নাম নিবেন? যদি আমি বুদ্ধিজীবীদের কম্বল থেকে পশম বাঁচি, এরা সবাই আমার একসময় শ্রদ্ধেয়, এরা সবাই আমার নমস্য ছিলেন, তাদের কাছ থেকে শিখেছি। কিন্তু আজকে এই যে আমার স্পিরিট, এই যে আমার মেধা, মানে কথা বলার যোগ্যতা, আমার স্পিরিট কোথা থেকে এসেছে? তাদের সংস্পর্শে। এই সুলতানা কামাল বলেন, শুধু বদরুদ্দিন উমর সাহেবের সাথে আমার কোনো সময় দেখা হয়নি মুখোমুখি, সেটা সুলতানা কামাল বলেন, আনু মোহাম্মদ বলেন, রেহনু মোহাম্মদ বলেন, বা এই যে যারা দৃক শহীদুলের মতো লোক বলেন, ফরাদ মাজার বলেন, এদের সংস্পর্শে গিয়েই কিন্তু আজকের এই স্পিরিট। কিন্তু অদ্ভুত ব্যাপার, তারা আমাদের যে শিক্ষাটা দিল, মানে আমার উস্তাদেরা যা শিখাইলো, উস্তাদের সেখানে স্খলন ঘটে গেছে। আমরা আছি, আমরা থাকবো, আমাদের থাকতে হবে, কারণ তারাই আমাদের শিখিয়েছে যোগ্যরা যখন কথা না বলবে, অযোগ্যদের সামনে আসতে হয়। আমরা সেই কথা, তাদেরকে ফলো করে আমরা সামনে আসছি। আমরা দেখলাম যে গণজাগরণ মঞ্চের বড় বড় নেতা, সব মহান নেতা, ল্যাংড়া সুলেমান কিভাবে জামাতি হয়ে গেল, কিন্তু আমরা সেইখানেই আছি, আমরা ওই অবস্থানেই থাকবো। আমরা গণজাগরণ মঞ্চে ছিলাম, মুক্তিযুদ্ধ বিরোধীদের বিরোধিতা করেছি, করে যাব এবং করবো আগামীতেও, কেউ ঠেকাইতে পারবে না। কারণ এই দেশ আমার, এই দেশকে আমরা ধারণ করি। বাংলাদেশের জনগণ এগুলো হিসাব অবশ্যই নিবে, দিতে হবেই। যারা দায়িত্ব অবহেলা করেছে, যারা অতিরিক্ত দায়িত্বের অপব্যবহার করেছে, সবাইকে আর দায়িত্ব নিতে হবে। এই দায় থেকে আমরা কাউকে ছাড় দেব না, কোনো সন্দেহ নাই। গতকালকে ধানমন্ডিতে কয়েকজন মিছিলে বেরিয়েছিল, জি, পুলিশ বীরত্বের সঙ্গে প্রকাশ করেছে যে নিষিদ্ধ সংগঠনের 8 নেত্রীকে তারা গ্রেফতার করেছে। তখন বলা হচ্ছে আওয়ামী লীগ ফিরে আসবে, বা সে প্রস্তুতি চলছে। আমরা সারা দেশে গ্রাসরুটের নেতা কর্মীরা অফিস খুলছেন, নানাভাবে কেউ আটকে রাখতে পারছে না। এটা কি সেই যে 8 জনকে গ্রেফতার করে কি মেসেজ দিল তারা? বরং গ্রেফতার করে যে মেসেজটা তারা দিতে চাইলো, যে পুলিশ তার স্বভাব পাল্টায় নাই, পুলিশ সবসময় সরকারি বাহিনীর লাঠিয়াল হিসেবে কাজ করবে। এটাই বাংলাদেশের পুলিশ, মানে শুধু বাংলাদেশ না, তৃতীয় বিশ্বের পুলিশের চরিত্র এইটা, বৈশিষ্ট্য এইটা। আসলে এটার জন্য আমি শুধুমাত্র যে পুলিশকে দায়ী করবো তা না, এর দায় রাজনীতিবিদদের নিতে হবে। আমাদের নিরপেক্ষ দৃষ্টিতে যদি বলি, সবসময় সরকারি দলে যারা থেকেছেন, রাজনীতিবিদেরা পুলিশকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছেন। তার জন্য পুলিশ এটা কখনো করতে বাধ্য হয়, অথবা কখনো দলের ভিতরে থাকা কিছু মানুষ মানে অনেকটা উপযাচক হয়ে এগুলো করে, সুযোগ পেয়ে তারা এগুলো করে প্রমোশনের আশায়। আমরা দেখলাম যে পুলিশ কিভাবে
সামসামি করে নেতাদের, সেটাও আমরা দেখেছি। আবার আমরা এটাও দেখেছি রাজনৈতিক নেতারা কিভাবে পুলিশের অপব্যবহার করে, এটা ঠিক না। কিন্তু যেটা কালকে করেছে, নারীদেরকে যে গ্রেপ্তার করলো, এটা দেখে আমি হেসেছি নিউজটা পড়ে। কারণ কয়জনকে তারা গ্রেপ্তার করবে, কয়জন? আবার দেখেন তারা এমন বীরত্ব, আপনি যেটা বললেন, তাদের চেহারায় কথায় এমন একটা ভাব যে নিষিদ্ধ সংগঠনের 8 জনকে গ্রেপ্তার। মৌলবীদের গ্রেপ্তার করতে কিন্তু এত তৎপর দেখি না আমরা। মৌলবীদের দেখি একটা তুয়াজ করে নিয়ে যায় এই সন্ত্রাসীদের, জঙ্গিদের। জঙ্গিরা এখন রাস্তাঘাটে ঘুরতেছে, আর মুক্তিযুদ্ধের পক্ষের দলের নারী কর্মীদের গ্রেপ্তার করে। কয়জনকে গ্রেপ্তার করতে পারবে? বাংলাদেশ আওয়ামী লীগকে বরং এতদিন যে নিষিদ্ধ হয়ে আছে, এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়। যদি এদেরকে স্বাভাবিকভাবে না আসতে দেয়, আমি দোয়া করি এরা এইভাবে নিষিদ্ধ রাখুক। কেন জানেন? তাহলে আওয়ামী লীগ গণতান্ত্রিক উপায় থেকে বিপ্লবী দলে পরিণত হবে। আওয়ামী লীগের কিন্তু যে চাপ ছিল, যে নির্যাতন নিপীড়ন ছিল, এর উপরে তার হবে না। আপনি ডান্ডা বেরি পরিয়ে বাপের জানাজা করাবেন, ছাত্রলীগ করলে তাকে না পেলে তার মাকে গিয়ে নামাজরত অবস্থায় কুপিয়ে মেরে ফেলবেন, পিতাকে না পেলে অপ্রাপ্ত বয়স্ক সন্তানকে জেলে দিবেন, হাজতে দিবেন। এর যে আর কি নিপীড়ন হবে? কবরে আগুন লাগাবেন। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা কমরেড মঈনুদ্দিন খান বাদলের কবরে আগুন দিয়েছে, আর কি নির্যাতন করবে? আর বাদ রেখেছে কি? জিন্দা মানুষ জ্বালিয়ে দিচ্ছে, কবর থেকে তুলে লাশ জ্বালাচ্ছে, আর কি? আওয়ামী লীগের আমি আর তীব্র নিন্দা জানাই এবং আমি তাদের আশু মুক্তি, নিঃশর্ত মুক্তি কামনা করি। ছাত্রলীগ আওয়ামী লীগ নিষিদ্ধ করে এই বাংলাদেশে, আপনাকে একটা কথা শোনাই, যেটা আমি ফেসবুকে দিয়েছিলাম, বলেছিলাম, জামালপুরের আমাদের জামালপুর সদরে, তখন আওয়ামী লীগ পাওয়ারে, একজন সাধারণ মানুষ, উনি শিক্ষিত কিন্তু সাধারণ মানুষ, একেবারে সরল মানুষ, আমাকে দেখে একদিন বলেছিলেন যে, মানে বিশেষ কারণে চিনে না, আমরা কেউ কাউকে চিনতাম না, আমি এটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। তিনি আমাকে বললেন, এই ছেলে, তোমাকে দেখে তো মনে হয় তুমি, মানে এইভাবে বলছে, তোমার দেখে একটু পণ্ডিত পণ্ডিত মনে হয়, আসো একটু কথা বলি। কথা বলার মানুষ পাই না আমি। বেশ মানে মানে ইন্টারেস্টিং একটা বিষয়। আমি কোনো কি বলে এই লোকে চিনে না জানে এইভাবে। তো আমি তার সাথে কথা বলা শুরু করলাম। এক পর্যায়ে সে কি বলেছে জানেন? গাই ছেলে, তুমি এত বুঝলাম, বলো তো দেখি পৃথিবীর 8ম আশ্চর্য কি? আমি বললাম, 8ম আশ্চর্য তো সপ্তমের পরে যা আছে বিজ্ঞানের সবই 8ম আশ্চর্য। না, হইল না। আমি তাহলে আপনিই বলেন মুরব্বী। বলে, পৃথিবীর বাংলাদেশের 8ম আশ্চর্য তোমাকে জিজ্ঞেস করছে। আমি বললাম, না, এটা তো আমি জানি না। বাংলাদেশের 1ম আশ্চর্য কি অবশ্যই, এটা আমি বুঝতে পারলাম না। না, তোমারও তো অনেক পণ্ডিত, তোমার তো বুদ্ধি কম। পরে বলে, শোনো, বাংলাদেশের 8ম আশ্চর্য হচ্ছে, মানে পৃথিবীর 8ম আশ্চর্য হচ্ছে, শুধু বাংলাদেশের নাই, বের উপরে হচ্ছে যে বঙ্গবন্ধু মারা গেছে আর গোলাম আজম তখন বেঁচে ছিল। মানে ওই মুহূর্তে গোলাম আজম জীবিত। গোলাম আজম বেঁচে আছে আর বঙ্গবন্ধু মারা গেছে। এটাই হলো 8ম আশ্চর্য। যে বাংলাদেশ পয়দা করেছে সে মারা গেছে, তাকে মেরে ফেলা হয়েছে, তার পরিবার সহ। আর গোলাম আজম এরা বেঁচে আছে। আর আজকে আমি তার ভাষাতেই বলতে চাই যে পৃথিবীর 9ম আশ্চর্য হচ্ছে যে দল এই দেশটাকে সৃষ্টি করেছে সেই দল নিষিদ্ধ। আর জামাত ইসলাম রাজনীতি করে সংসদে গিয়ে বিরোধী দল হয়। ডুবে মরা উচিত বাংলাদেশের রাজনীতিবিদদের, সেটা বামপন্থী হোক, ডানপন্থী হোক, বিএনপি হোক, জামাত হোক। জামাত নয়, জামাত তো রাজনৈতিক দলই না। বিএনপিকে ডুবে গলায় দড়ি দিয়ে মরা উচিত, আওয়ামী লীগেরও মরা উচিত। যে জামাত কিভাবে বাংলাদেশের বিরোধী দল হয়, কিভাবে হলো? বামপন্থীদের গলায় দড়ি দিয়ে মরা উচিত। এই দেশের বুদ্ধিজীবীদের গলায় দড়ি দিয়ে মরা উচিত। আজকে রাজিকুজ্জামান রতনদের কথা শুনছিলাম এক জায়গায়, এই বিষয়টা তাদের আওয়াজে নাই। তারা খালি এখনো বেশিরভাগ শেখ হাসিনা ইয়ারব করে যাচ্ছে, জামাত যেটা মাথার উপরে। ইউনুস যে একটা আল্ট্রা ফ্যাসিস্ট ছিল, এই কথা বলতে তাদের মুখে ব্যথা লাগে, জিবা জাম হয়ে যায়, দাঁত ব্যথা হয়ে যায়। এই বামপন্থীরা কত বড় চিটার আমরা জানি তো। কাফি রতন বলেছিল না, 72 সংবিধানকে নিয়ে এসে উল্টাপাল্টা বয়ান দিয়েছে না, অথচ গণজাগরণ মঞ্চে সেও কিন্তু দাঁড়িয়ে থাকতো। এরা যে চিঙ্কুবাম, এই চিঙ্কুবামদের কথা বাদ দেন, এরা জামাতের চেয়ে বড় শত্রু। যারা বাংলাদেশের আমি চিঙ্কুবাম বলি, জালিয়াত বাম, সব বাম বলি নাই, জালিয়াত বাম এবং চিঙ্কুবাম, তারা হচ্ছে এই দেশের স্বাধীনতার শত্রু, জামাতের সাথে ভয়ঙ্কর। এরা হচ্ছে দুর্বাঘাসে সরদুল, এদের ধরা আপনার মুশকিল। জামাতকে তো আপনি চিনতে পারতেছেন, এই আমির হামজাদাকে আপনি চিনেন, আপনি মামুনুল হক 501 নম্বর মৌলবী, তাকে আপনি চিনেন, জামাতের সাদা শকুন শফিককে আপনি চিনেন, তাহেরকে চিনেন, কিন্তু কাফিদের তো আমরা চিনতাম না, আমরা তো একসাথেই চলতাম। এরা দুর্বাঘাসে সরদুল, এদের চিনা বড় মুশকিল। এরা হচ্ছে আসল শত্রু দেশের সংবিধান। লম্বা লম্বা যতই কথা বলুক, এরা সরাসরি এরা আওয়ামী লীগের বিরোধিতা করতে পারে না বলে একটু ঘুরায় পেঁচায় বলে।
এদের কাজ এইটা। এখন আর এদের চেতনা জাগে না। ওই যে শিক্ষক বলতো মানবাধিকার যাদের বেয়ে বেয়ে পড়ে, যাদের আসমান কাঁপে, এখন তাদের জমিনও কাঁপে না, এখন কাঁপবে না। যত আসমান কাঁপাকাঁপি, যত মানবাধিকার, গণতন্ত্র দরকার পড়ে, ভোট দরকার পড়ে, সব যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে। এক হিসেবে এটা ভালো যে শেখ হাসিনাই তাদের কাছে, তাদের জন্য দাতা বা দাত্রী, শেখ হাসিনাই সবাই দিতে জানে, এটা তো প্রমাণ হয়। হয়তোবা তারা মনে করে এরা তো কেউ কিছু দিবে না। এটা তো সেই দেশ, এটা তো সেই বুদ্ধিজীবী নাস্তিক ফ্রড মাজাহার, যে বরবাদ মাজাহার কি বলেছিল, নাস্তিক এই জন্য বললাম মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য। নাস্তিক কেউ হতেই পারে, সেটা অন্য কেউ ধার্মিক হতে পারে, নাস্তিক হতে পারে, স্কেপটিক সংশয়বাদী হতে পারে, যার যার ইচ্ছা সেটা আমি বলছি, কিন্তু বদামিটা বলে দিচ্ছি। এই জামাত এই 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 বরবাদ মাজার বলছে যে জামাতের সমালোচনা করে ফ্যাসিজম, আর সেই লোকটা এসে বলে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, তার দলের লোকেরা। আর এটা আমাদের এই সকল বুদ্ধিজীবীদের কথা আমাদের মানতে হবে, এদের কথা আমরা মানবো, জনগণ মানবে। জনগণ তো চিনে ফেলেছে। 2024-এর 5ই আগস্ট না হলে আজকে আমরা অনেক কিছু জানতাম না, যে এই দেশের বুদ্ধিজীবীরা কত বড় ফ্রড, এই দেশের সাংবাদিকেরা কত বড় ফ্রড, এই দেশের সুশীলেরা কত বড় নাপিত, আমরা জানতাম না, আমরা জানতেই পারতাম না। এটা ভালো হয়েছে। আমি মনে করি প্রথমে খুব কষ্ট পেয়েছে, অবশ্যই মানুষ নির্যাতিত নিপীড়িত হয়েছে, মানুষ ক্ষুধার্ত। আজকে মানুষ 300 টাকা বাঁচানোর জন্য লাথি খায় ট্রাকে গিয়ে, এর চেয়ে বেদনা কি থাকতে পারে? আমি বিশ্বাস করেন আজকে এই 2 দিনে আমার ওই নারীটাকে লাথি দেওয়া, প্রতিবন্ধীর ছেলেটাকে জুতা দিয়ে পেটানো, খাদ্যের জন্য গেলে টিসিবির জন্য, আর এই ছেলেটা এই যার পিতার লাশ কাঁধে, তার হাতে তার পায়ে ডান্ডা বেরি, ওটা বিশ্বাস করেন আমি এত কষ্ট, এত বেদনা হতে হয়েছি, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা যদি ধরেন আমি এই মুহূর্তে ক্ষমতায়, ধরেন আমি এখন মন্ত্রী বা আমি আওয়ামী লীগের নেতা, আমি ওই পুলিশ অফিসারকে সাসপেন্ড করে দিতাম, আমি সাসপেন্ড করাইতাম, যেমনি হোক আমি ওই পুলিশের বিরুদ্ধে কথা বলতাম, আমি আর প্রতিবাদ করতাম, আমি ক্ষমতায় থাকলে আর প্রতিবাদ করতাম, এটা আমি হতে দিতাম না। সেটা আমার বিরোধী, মানে ধরেন এই মুহূর্তে ধরেন আওয়ামী লীগ ক্ষমতায়, আমাকে ক্ষমতা দেওয়া হয়েছে, আমার বিরোধী দলের কেউ, কারো পিতা মারা গেছে, তার পায়ে ডান্ডা বেরিয়ে, এটা আমি বরদাস্ত করবো না, হতে পারে না। এটা রাজনীতি নয়। রাজনীতি মানুষের জন্য, রাজনীতি দেশের জন্য, জনগণের জন্য, রাজনীতি জীবিত মানুষের জন্য, মৃত মানুষের জন্য, রাজনীতি পশু প্রাণীর জন্য, রাজনীতি গাছপালার জন্য, রাজনীতি শুধু রাজনীতিবিদদের আর প্রতিহিংসার জন্য নয়, রাজনীতি শুধু দ্বন্দ্বের নয়, রাজনীতির বিষয় হতে হবে সেবা, রাজনীতির বিষয় হতে হবে বিশ্বপ্রেম, মানবতা, মায়া, এগুলো থাকতে হবে। যেখানে এগুলো নেই রাজনীতি কি করা হয়? মানুষ রাজনৈতিক প্রাণী, এর মানে এই না আমাদের বাংলাদেশের রাজনীতিটা হয়ে গেছে পেশা। গুন্ডামিগিরি টিকে রাখার জন্য, ড্রাগ ডিলারের ড্রাগ ব্যবসা টিকে রাখার জন্য, জমি দখলকারীর জমি দখল টিকে রাখার জন্য, সন্ত্রাসীদের সন্ত্রাস টিকিয়ে রাখার জন্য রাজনীতি করে। এই জন্য আজকে আমাদের এই দশা, এই জন্যই আজকে আমাদের এই পরিণতি। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদেরকে যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে, আবারও বলতেছি, আমার লাইনটা প্রিয় দর্শক আপনারা মার্ক করবেন, সে গণতন্ত্রে বিশ্বাস করে। আমি বলি নাই যারা খেলাফত চায় আমরা তাদের সাথে নেই, যারা শরিয়া চায় আমরা তাদের সাথে নেই। বাংলাদেশের মানুষ খেলাফত শরিয়া চায় না বলে, খেলাফত 1924 সালে পৃথিবী থেকে বাতিল হয়ে গেছে। পৃথিবীর মানুষ ওটা চায় না, কোনো মুসলমানেরাই চায় না খেলাফত। খেলাফত শুধু সব বাংলাদেশেই চায়, বাংলাদেশে সব ইসলাম আর খেলাফত চায়। আফগানিস্তান কোনোদিন বললো না তারা খেলাফত চায়, তুরস্ক বললো না খেলাফত চায়, সৌদি আরব খেলাফত চায় না। খেলাফত সব বাংলাদেশে, ইসলাম সব বাংলাদেশে আসছে। এগুলো তো ইসলাম না, এগুলো জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, নেজাম ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ। এটা তো ইসলাম না। ইসলামে তো এগুলো নেই, ইসলামে তো এই পাটপাড়ি নেই। আপনি দেখেছেন যে তারা সকালে কি বলে, বিকালে কি বলে, তারা সন্ধ্যায় কি বলে, রাতে কি বলে। আজকে জামাতের আমির বলেছে তাদের নাকি ঠকানো হয়েছে রাজনীতির কথা বলে, তাদের সাথে শক করে ঠকানো হয়েছে। আর শক না, এটা ঢক করে ঠকানো হয়েছে। তাদেরই ছিল রাজনৈতিক শক ছিল, সেই শখ ধ্বংস করে দিয়েছে বিএনপি। এর জন্য তারা কাটাকাটি শুরু করেছে। আজকে আমি সবার কাছে একটা বলতে চাই, যারা গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করতে চান তারা বিরোধী দলে থাকেন, সরকারি দলে থাকেন, ঐক্যবদ্ধ থাকেন। তা না হলে এই পরিণতি যে আপনার হবে না তার গ্যারান্টি কি? আজকে আমি তো কল্পনা করি যে গ্রামীণ টাওয়ার কি হচ্ছে। আমি তো দিব্য চোখে দেখতে পারতেছি গ্রামীণ টাওয়ার কোথায় যাচ্ছে। আমি তো দিব্য চোখে দেখতে পারতেছি যারা 32 নম্বর ভেঙেছে, বাংলাদেশের পোস্টকোড, বাংলাদেশের সূতিকাগার, যে 32 নম্বরের বাড়িটি ভেঙেছে, তাদের বাড়িঘর কি হচ্ছে এটা আমি দিব্য চোখে দেখতে পারতেছি। এরা হয়তো বুঝতেছেন এখন ক্ষমতার মোহে অন্ধ, তারা এখন ক্ষমতায় আছে তো নিজেকে একেবারে যা ইচ্ছে তাই মনে করতেছে।